তুমি এমন একটা দল দেখাও তো যে দল পলিটিক্যালি নিজে বিবৃতি দিয়ে বলবে আমি সেকুলার নই। তুমি একটা দল দেখাও। আমি বিজেপির দম দেখতে চাই। প্রথম কথা হচ্ছে আমাদের গোল হচ্ছে আমরা গোল করব। হুম। এটা হচ্ছে আমাদের প্রথম গোল। তোমার কি মনে হয় বিচার ব্যবস্থার একটা দায়, যেটা দায়িত্ব পালন করার দায়িত্ব, সেটা কিন্তু করছে না? আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় বর্তমানে রয়েছি, এমন একটা উগ্র দক্ষিণপন্থী রাজনীতির একটা আগ্রাসনের একটা সমাজ ব্যবস্থায় আমরা রয়েছি, যার আউটকাম হচ্ছে এইগুলো। বামেদের ভাবমূর্তিতে আঘাত লাগেনি বলছো? যখন অধীর চৌধুরী, সেলিম, হালিম, ডালিম, সেটাকে তুমি কিভাবে দেখো? 2021 সালে আসলে এই রাজ্যে সবচাইতে বেশি লাভবান হয়েছে আরএসএস। হুম। কারণ আরএসএস এর দুটো শাখা, একটা শাসক দল, একটা বিরোধী দল। সেলিম দা সে যার সঙ্গে মন বোঝার চেষ্টা করেন, সেই বন্ধুবৃত্তে কি এখন তোমাদের নতুন বন্ধু কি হুমায়ুন কবির? এর ওপরে গোদের ওপর বিস্ফোরণ হয়েছে কমিউনাল পলিটিক্স। হুম। এই সব মিলিয়ে বলতে হবে তৃণমূল বিজেপিকে উই হ্যাভ টু ডিফিট দেম এন্ড উইল হিট দেম হার্ড। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। গোটা দেশের আজকে চোখ ছিল সুপ্রিম কোর্টে, যেখানে আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে হলফনামা জমা দিয়েছে রাজ্য এবং ইডি উভয় পক্ষে সেই মামলায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুনানির পর শুনানি, একই রকম ডেট, পরের এক সপ্তাহ পিছিয়ে গেল মামলার পুরো বিষয়টি। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সায়ন ব্যানার্জি। সায়ন দা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। ফের সুপ্রিম কোর্টে একবার মামলা পিছিয়ে গেল, এবং এটাকে কিভাবে দেখো? আজকে কেন্দ্রের পক্ষ থেকে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে, কারণ কালকে অনেক রাতে হলফনামা কেন্দ্রীয় সরকার রিসিভ করেছে বলে জানিয়েছেন তুষার মেহতা। দেখো, যদি তুমি বলতে যে এটা কেবলমাত্র একটা ঘটনা বা একটা তদন্তের সপক্ষে এটা ঘটনা, তাহলে এটাকে আমি ব্যতিক্রম হিসেবে দেখতাম। কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূল যতবার গেঁড়াকলে পড়েছে, যে কোনো দুর্নীতির বিষয়তে হোক বা যে কোনো বিষয়তে, সুপ্রিম কোর্ট হোক, ইডি হোক, সিবিআই হোক বা যে কোনো ক্ষেত্রে, আমরা দেখেছি শেষ মুহূর্তে 11th আওয়ারে গিয়ে কেউ না কেউ একটু হলেও বাঁচিয়ে দেয়। এখন এই অশরীরী আত্মাটা কে? এটা তো আর বাংলার মানুষের বুঝতে কোনো বাকি নেই। এ একটা হাইপ তৈরি করা হয়েছিল, এই যে ডিডি, ইডি আর দিদি, এই হাইপ। এবং সেই হাইপে আমরা জানতাম যে হাইপের আদতে কিছু হবে না। আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি শিবম। তুমি বলতেই পারো যে দাদা তোমরাও তো কোর্টে মামলা করো, তা মামলায় কি তোমরা অ্যাডজর্নমেন্ট নাও না? আমি তোমাকে বলছি এটা যদি, ওই জন্য বললাম, যদি একটা মাত্র ঘটনা হতো। তোমার নিশ্চয়ই মনে আছে 2019 সালে রাজীব কুমারের ঘটনা। 2019 সালে রাজীব কুমারকে যখন আটকানো হয়, 2019 সালে রাজীব কুমারকে আটকানোর পরবর্তী সময়তে এই সিবিআই কে যখন আটকানো হলো রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার ওইখান থেকে, তারপর সিবিআই সুপ্রিম কোর্টে গেছিল। ঠিক এইভাবে টাইম নিতে 6 বছর পেরিয়ে গেল। এবং আলটিমেটলি মামলাটা যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং এ আসলো, তখন সুপ্রিম কোর্ট সিবিআই কে বললো যে মশাই, আপনাদের খেয়ে পড়ে কাজ নেই, আপনি 6 বছর পরে এই মামলা করাতে এসছেন। এই মামলারও তাই ভবিষ্যৎ হবে। আসলে এটা দুঃখের হলেও সত্যি। তোমার কড়া লাগলেও ভাই, মানে তোমার বলতে যাদের কড়া লাগলেও এটা বাস্তব। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রের সরকার, দিল্লির বিজেপি, তারা চায় বলে পশ্চিমবাংলায় তৃণমূল সরকার চালায়। এর কোনো দ্বিতীয় আইদার আর কিছু নেই। এটা বিচার ব্যবস্থাটাকে নিয়ে প্রশ্ন উঠতে পারে, কারণ ডিএ মামলা অলরেডি 12বার পিছিয়ে গেছে। আজকের মামলা শুধু পিছিয়ে গেছে সেটা নয়, এসএসসির মামলাও আমরা দেখেছি বহুবার ডেট পরবর্তীকালে দেওয়া হয়েছে। তোমার কি মনে হয় বিচার ব্যবস্থার একটা দায়, যেটা দায়িত্ব পালন করার দায়িত্ব, সেটা কিন্তু করছে না? অবক্ষয় যখন হয়, অবক্ষয় চারিদিক থেকে হয়, অবক্ষয় কোনো একটা নির্দিষ্ট দিকে হয় না। ফলে বিচার ব্যবস্থাও তো এই অবক্ষয় থেকে বাইরে হওয়ার কথা নয়। তুমি আইনসভায় অবক্ষয় দেখতে পাচ্ছ, তুমি এক্সিকিউটিভে অবক্ষয় দেখতে পাচ্ছ, আর তুমি বিচার ব্যবস্থায় অবক্ষয় দেখতে পাবে না, এটা আশা করা তো মূর্খের স্বর্গে বসবাস বা বাস করার মতো হবে। ফলে আই ডু এগ্রি উইথ ইউ, যদিও এখন এত এক্সট্রিম পর্যায়ে বলবার মতো হয়তো জায়গা আসেনি, কিন্তু তাও আমি তোমায় বলছি যে জুডিশিয়ারিও যে দাপট দেখাতে পেরেছিল এক সময়তে। ধরো তুমি যদি একটু পিছনের দিকে চলে যাও, যখন কেশবানন্দা ভারতী জাজমেন্ট আসছে, যে সময়তে তুমুল দড়ি টানাটানি হচ্ছে পার্লামেন্টের মধ্যে এবং সুপ্রিম কোর্টের মধ্যে, দ্য ইস্যু ইজ হু ইজ দ্য সুপ্রিম। কে সুপ্রিম? সুপ্রিম কোর্ট সুপ্রিম নাকি পার্লামেন্টের অ্যামেন্ডিং পাওয়ার ইজ দ্য সুপ্রিম? পার্লামেন্ট ইজ দ্য সুপ্রিম। সেই সময়তে সুপ্রিম কোর্ট কিন্তু, অনেকে যদিও বা বলে দ্যাট ইজ এ জুডিশিয়াল অ্যাক্টিভিজম, কিন্তু সেটা জুডিশিয়াল অ্যাক্টিভিজম নয়। সেইখানে কিন্তু সুপ্রিম কোর্ট কড়া হাতে মোকাবিলা করেছিল দেশের সংবিধানকে বাঁচানোর স্বার্থে। সেই কেশবানন্দা ভারতী জাজমেন্ট আজও বেসিক স্ট্রাকচারের জন্য আজও সে বেঁচে আছে। সংবিধান বেঁচে আছে, সংবিধান আছে বলে তুমি আছো, আমি আছি, আমরা আছি।
আজকের ডেটে জুডিশিয়ারির সেই স্টলওয়ার্ড জায়গাটা হয়তো নেই, বা কিছু একটা জায়গা আছে, সেই জন্য মানে সেই বলিষ্ঠতা আমরা দেখতে পাই না, এটা বাস্তব। দাদা, আরজি কর মামলা যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে উৎসাহী হয়ে শুরু করেছিলেন, আজকে দেখো কলকাতা হাইকোর্টে ফিরে এসেছে। ফলে দেশের সুপ্রিম কোর্ট তাদের বিচারপতিকে নিয়ে যদি সাধারণ মানুষের মনে এই প্রশ্ন ওঠে, তাহলে তো ভবিষ্যৎটা ভয়াবহ একটা পরিণতির দিকে এগোচ্ছে বলে বলা যায়। এবং হাইকোর্টেও এরকম ঘটনা আমি অন্তত তিনটে বলে দিতে পারি, যেখানে বিচার ব্যবস্থা বিচারপতিদের নিয়ে একই রকম প্রশ্ন সাধারণ মানুষের মনে উঠেছে। আবার আমি তোমাকে বলছি, সবটাই এই যে পরিবেশ বা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, এই পরিবেশ বা এই পরিস্থিতির বাই প্রোডাক্ট, আমি এইভাবে দেখছি বিষয়টাকে। এর আলাদা কিচ্ছু নয়। আরজি করে তুমি যেমন একদিকে জুডিশিয়ারির দিকে প্রশ্ন তুলছো, ঠিক অন্যদিকে দেখো তুমি আরজি করে তদন্তকারী সংস্থা, তা নিয়েও প্রশ্ন উঠে গেছে। অর্থাৎ আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় বর্তমানে রয়েছি, এমন একটা উগ্র দক্ষিণপন্থী রাজনীতির একটা আগ্রাসনের একটা সমাজ ব্যবস্থায় আমরা রয়েছি, যার আউটকাম হচ্ছে এইগুলো। এবং এর ফলে সোসাইটিতে কনস্ট্রাকটিভ কিচ্ছু হচ্ছে না, যা হচ্ছে ডিস্ট্রাকটিভ। যারা বামপন্থী রাজনীতি বর্তমান সময়ে কোথায়, এই প্রশ্ন সাধারণ মানুষ তোলে। কারণ বড় বেশি বামেরা এখন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ভাবে, ভেনিজুয়েলার আগ্রাসন নিয়ে ভাবে, ডোনাল্ড ট্রাম্প নিয়ে ভাবে, ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের চুক্তি নিয়ে ভাবে। তো তোমার কি মনে হয় যে আন্তর্জাতিক রাজনীতিতে বামেরা যেরকম ভাবে ফোকাস করছে, বঙ্গ রাজনীতির সাপেক্ষে বামেরা একটু পিছিয়ে যাচ্ছে অন্তত আন্দোলনের ক্ষেত্রে? আমি তোমার সাথে একদমই একমত নই, শিবম। হুম, কেন আমি তোমাকে বলছি, দেখো, এটা তো এতদিন ধরে আগে হতো যে মানে আমেরিকায় বৃষ্টি হলে এখানে নাকি সিপিআইএম ছাতা বার করে, হুম, এ তো হতো, আমাদেরকে হুম, নিয়ে সব শুনতাম। আচ্ছা তুমি দেখো, আন্তর্জাতিক রাজনীতি, সেই আন্তর্জাতিক রাজনীতি যে তোমার জীবন আমার জীবনকে প্রভাবিত করে, হুম, শেষ যখন আমাদের দেশের সাথে পাকিস্তানের কনফ্লিক্ট হচ্ছে, হুম, যখন পেহেলগামে জঙ্গি হামলা হলো, পরবর্তীতে যখন অপারেশন সিঁদুর হলো, তার পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে আমি বসে মধ্যস্থতা করে দিয়েছি, হুম, তার মানে এটা তো তুমি মানো যে আমার হুম, দেশের সার্বভৌমত্ব, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে হুম, যায়। হুম, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন ওখান থেকে বলেন যে তুমি অমুক দেশ থেকে তেল কিনেছো বলে তোমার ওপর আমি ট্যারিফ বাড়িয়ে দিলাম, হুম, তার মানে তোমার আমার জীবনে প্রভাব করে। হুম, বাস্তব। হুম, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে সেনা গিয়ে অন্য একটা রাষ্ট্র থেকে সে দেশের প্রধানকে তুলে নিয়ে চলে আসছে, তার মানে এটা একটা অ্যাপ্রিহেন্ড করবার মতো সলিড জায়গা, যে এই ঘটনা কালকে দেশের যে কোনো জায়গায় হতে পারে, হুম, পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে। এর কোনোটাই উড়িয়ে দেওয়ার মতো জিনিস নয়, শিবম। হুম, এক দুই, এর বাইরে তুমি বলছো লোকাল ইস্যু, লোকাল ইস্যু নিয়ে সিপিআইএম ছাড়া কে বেশি আন্দোলন করেছে? শুভেন্দুবাবু যখন তৃণমূলে ছিলেন, সেই সময় তো তৃণমূলের বিরুদ্ধে আমরা বলেছি। বিজেপি যেভাবে মানে একটা সর্বগ্রাসী মনোভাব নিয়ে চলছে, তার বিরুদ্ধেও আমরা বলেছি। এটা সব মিলিয়ে এখন ছুটো বলতে হবে বলে সিপিআইএম বিদেশ নিয়ে ব্যস্ত। বিদেশ না, আমরা দেশীয় রাজনীতি নিয়ে সবচাইতে বেশি ব্যস্ত। লোকাল মানে সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত যে সন্ত্রাস, সেইটাকে ইস্যু করে তোলা আমরা করিনি, আমরা করেছি। এবার তুমি আমাকে বলতে পারো, দাদা দানা বাজছে কোথায়, প্রচার আসছে কোথায়? ভাই, তোমার কাজ গিয়ে পড়াশোনা করে পরীক্ষা দেয়া। হুম, কারণ তোমার স্যার তোমার খাতার মূল্যায়ন কিভাবে করবেন সেটা তোমার হাতে নেই। না, বেসিক্যালি প্রশ্নটা হলো, যেদিন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প তুলে নিয়ে গেলেন, 2 ঘন্টার মধ্যে বামেরা একটি মিছিল করলো ধর্মতলায়। এই অ্যাক্টিভনেস, বামেদের বিপক্ষে অভিযোগের কেন্দ্রবিন্দুতে এই অ্যাক্টিভনেস কি বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে দেখা যায়? মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের যে ঘটনা ঘটেছে সেখানে কি দেখা যায়? একদম বিরোধীরা সরাসরি বলে যে তোমরা, আমার মনে হয় যে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বর্তমানে বেশি ভাবো রাদার দ্যান অন্য ইস্যু। আমি সেটাই খুঁজছিলাম মোবাইলে, আমি পেলে আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। হুম, সেটা হচ্ছে যে বাংলাদেশে যখন এই ঘটনা ঘটছে, দীপু দাসের ঘটনা, হুম, তাই তো? বাংলাদেশের এই ঘটনা ঘটবার সাথে সাথে সিপিআইএম গোটা রাজ্য জুড়ে যা মিছিল মিটিং করেছে, যে অবিলম্বে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর ওখানে আক্রমণ করছে মৌলবাদী ইসলামিক ফ্যাসিস্ট শক্তি, হুম, তার বিরুদ্ধে। এবং আমি তোমাকে বলছি, এই কথাটা আমরা দৃঢ়তার সাথে বলেছি। আমি যে মিছিলটায় ছিলাম, আমি সেই এটা খুঁজছি, আমি এখন না পেলে আমি নিশ্চয়ই তোমাকে পরে পাঠিয়ে দেবো। এ কথা অন্য কে বলতে পেরেছে? বিজেপি রুটি শেখলো তো? আচ্ছা, যে দীপু দাস খুন হলো বাংলাদেশের বুকে, কাজের কাজটা কোথায় হলো? ইউনূস সরকারকে
আমেরিকা পর্যন্ত পাশে এসে দাঁড়ালো, যে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে মাইফেল ডোনাল্ড ট্রাম্প বলে একেবারে বিশাল বাজার গরম করে ফেললেন। তাহলে তোমাকে তো একটা কংক্রিট উত্তর দিতে হবে। ভারতবর্ষের বুকে সংখ্যালঘুরা যখন আক্রান্ত হয় তখনও যেমন আমরা রাস্তায় দাঁড়াই, ঠিক একই রকম ভাবে বাংলাদেশের বুকে সংখ্যালঘুরা যখন আক্রান্ত হয় আমরাই রাস্তায় নামি শিবম। কিন্তু ওই সিলেক্টিভ পলিটিক্স আমরা কোনোদিন করি না। যারা মনে করে যে ভারতবর্ষের বুকে সংখ্যালঘুরা আক্রান্ত হলে আমি রাস্তায় নামবো, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রমণ হলে রাস্তায় নামবো না, তারা ঠিক আমার বন্ধু গোছের নয়। যারা মনে করে বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হলে তবে রাস্তায় নামবো, আর ভারতবর্ষের সংখ্যালঘুরা আক্রান্ত হলে রাস্তায় নামবো না, তারাও ঠিক আমাদের বন্ধু গোছের নয়। আমরা আমাদের বন্ধুর বৃত্তকে খুব ভালো করে চিনি। সেই বৃত্তে কি হুমায়ুন হুমায়ুন বাবু আছেন? মানে সেলিম দা যার সঙ্গে মন বোঝার চেষ্টা করেন, সেই বন্ধু বৃত্তে কি এখন তোমাদের নতুন বন্ধু কি হুমায়ুন কবির? না না, দেখো, ক্লাসে চোখ মারামারি হয়। হুম হুম। তোমাকে হুমায়ুন কবিরের সঙ্গে চোখ মারামারি সম্পর্ক করতে চাইছো নাকি ভোটের মুখে? মজা করে বললাম, হ্যাঁ। ক্লাসে চোখ মারামারি হয়, কিন্তু বিয়ে তো হয়। হুম, এখন বিয়ে কার কার সাথে হয়েছে তোমাকে সেইটা দেখতে হবে। প্রথমে হলো কংগ্রেসের সাথে হুমায়ুন, হুম, কংগ্রেসের নেতা। হুম, তারপর হলো তৃণমূলের মন্ত্রী। হুম, তারপর 2019 সালে হলো বিজেপির প্রার্থী। হুম, হলো তো? তা প্রথমবার বিয়ে হলো, ডিভোর্স হলো, তারপরে গেল তৃণমূলের কাছে। হুম, তৃণমূলের সাথে বিয়ে হলো, ঘর সংসার হলো, সব হয়ে গেল, ডিভোর্স হলো, তারপর গেল বিজেপির সাথে। বিজেপির সাথে বিয়ে হলো, ঘর সংসার হলো, ডিভোর্স হলো, তারপরে এখন কি একটা নতুন দল খুলেছে। হুম, এখন এই দলের মধ্যে সবকিছু বাজারের মধ্যে সেলিমদা বলেছেন যে আমরা কথা বলেছি নতুন রাজনৈতিক দলের মন বোঝবার জন্য। হুম। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে খুব সহজ, যে বা যারা এত চিল্লামিল্লি করছে, এই লোক যখন তাদের দলে ছিল তারা কি একই পরিমাণ এফর্ট দিয়ে চিল্লামিল্লি করতেন? আমি এমন অনেক সেই দল তো দাদা নিজেদের ধর্মনিরপেক্ষতার প্রতিফলন হিসাবে ব্যক্ত করে না, যেটা বামেরা করে। মানে বামেরা শুভেন্দু অধিকারীর যখন বিরোধিতা করে, উগ্র হিন্দুত্বের বিরোধিতা করে, সেখানে হুমায়ুন কবিরের যে স্ট্যান্ড পয়েন্ট, কোথাও গিয়ে তুমি বসছো মানে সেই স্ট্যান্ড পয়েন্টের বিরোধিতাটা কোথাও গিয়ে কমে যাচ্ছে বলে তোমার মনে হচ্ছে না? তার মানে এখান থেকে দুটো জিনিস পরিষ্কার, যে হুম, লোকটা উগ্র হিন্দুত্ববাদের প্রচার করে সেই লোকটা হুমায়ুনকে প্রার্থী করতে পারে। হুম, তার মানে উগ্র হিন্দুত্ববাদ যে আসলে ঠুনকো সেটা প্রমাণিত, হুম, কারণ এই হুমায়ুন 2019 সালের প্রার্থী ছিল। হুম, এক দুই, শিবম আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের বুকে যতগুলো রেজিস্টার্ড পার্টি আছে, ন্যাশনাল পলিটিক্যাল পার্টি হোক, যতগুলো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে যাদের নিজস্ব সিম্বল আছে, তারা যখন সই করে যখন অ্যাফার্ম করে, তারা বলে ভারতবর্ষের সংবিধান আমি মেনে চলবো। ভারতবর্ষের সংবিধানে বলা আছে ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট। তুমি এমন একটা দল দেখাও তো যে দল পলিটিক্যালি নিজে বিবৃতি দিয়ে বলবে আমি সেকুলার নই। তুমি একটা দল দেখাও। আমি বিজেপির দম দেখতে চাই। তুমি বলছো বিজেপির কথা, তো বিজেপি বলছে আমি সেকুলার নই তো। হ্যাঁ, হুম। তুমি বিজেপিকে একটা বিবৃতি দিয়ে বলতে বিজেপি পারো। নয়, বিজেপি নয় দাদা, তৃণমূলও বলেছে যে আরে তৃণমূল ছাড়ো না, তৃণমূল কালকে চলে লুটে খাওয়া শেষ হয়ে গেলে তৃণমূল উঠে যাবে। আমি বলছি বিজেপি, লেট থিঙ্ক আস বিগ। তৃণমূল বেল কাঁটা, কাজ আছে কাল থাকবে না, উঠে যাবে, খুঁজে পাবে না কেউ আর। সন্ধ্যাবেলা এরকম আলোচনায় তুমি থাকবে আমি থাকবো, যে লিখেছে আমি ওরবে তুমি ওরবে সেও থাকবে না, কেউ থাকবে না। তৃণমূল বলে কিছু থাকবে না, একটা নির্বাচন হারতে দাও। আমি তোমাকে বলছি, সবচাইতে বড় কথা এটাই তো যে ভারতবর্ষে সেকুলার স্টেট, এটা বিজেপি মানে না, এই তো কথা। আমি তোমাকে বলছি ভারতবর্ষ সেকুলার, এটা মেনেই বিজেপি একটা জাতীয় দল বা বিজেপি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে ইলেকশন কমিশনের কাছে নিজের ফর্ম জমা দিয়েছে। সবাই মানে, মুখে বলে। আমি তোমাকে আবার বলছি, দেখো, একটা জিনিস প্রমাণিত শিবম, কিছু করে সিপিএম এর যদি ক্ষতি হতো তাহলে বিরোধীরা চা খেত গল্প করতে যে সিপিএম টা যাচ্ছে না। শোনো শোনো শোনো, আমাদের যদি কোনো স্টেপে, আমি ঠিক ভুল বলছি না, ঠিক ভুল যা হবে সে পার্টি অফিসে আলোচনা করবো, সে আমি তোমাকে এখানে বলবো না। আমি আমার মতামত পার্টির মতামত, পার্টিতে আমার প্ল্যাটফর্ম আছে, ফেসবুক আমার প্ল্যাটফর্ম নয়। যে বা যারা ঠিক মনে করছে তারা লিখবে। আমি তোমাকে বলছি পার্টিতে আমার প্ল্যাটফর্ম আছে, আমি সেখানে বলবো। কিন্তু বাই সেইং দ্যাট, কোনো একটা স্টেপে যদি সিপিএম এর ক্ষতি হতো, তৃণমূল আর বিজেপি মজায় পা দোলাতো। সিপিএম আর বিজেপি, তৃণমূল আর বিজেপিকে যেভাবে আমি উদ্গ্রীব হয়ে বাজারে নামতে দেখলাম, তাতে মনে হলো হয়তো মৌচাকে ঢিল পড়েছে। অধীর চৌধুরী সেলিমদাকে সেলিম হালিম ডালিম বলছে, ক্ষতির সম্ভাবনা এখানে কি উড়িয়ে দেওয়া যায়? যেখানে একটা ভাবমূর্তি, সে ভাবমূর্তিতেই আঘাতটা পড়ে গেছে। কিসের, কার ভাবমূর্তিতে?
বামেদের ভাবমূর্তিতে আঘাত লাগেনি বলছো? যখন অধীর চৌধুরী, সেলিম, হালিম, ডালিম সেটাকে তুমি কিভাবে দেখো? কিছু ভাবে দেখি না, তুমি বললে আমি শুনলাম। কংগ্রেসের কথা বলছো তো? তৃণমূল ১৯৯৯ সালে বিজেপির সাথে জোট করার পরে ১৯৯৯ এর জোট থেকে বেরিয়ে এসে ২০০১ সালে কংগ্রেসের সাথে জোট করে সেই জোট ভেঙে আবার বিজেপিতে ফিরে গেছিল। ইতিহাস বড় নির্মম। অধীর চৌধুরী এই বিষয়টাকে ভালোভাবে তুমি দেখতে পাও যে তোমার দলের রাজ্য সম্পাদককে যখন সেলিম, হালিম, ডালিম বলছে, অধীর চৌধুরীর মতো ব্যক্তিত্ব হালিম কোথাও নেই। ভালোই খেতে, হালিম ভালো খেতে, ডালিমও ভালো খেতে, অসুবিধার কি আছে? ওনার মনে হয়েছে উনি বলেছেন, উনি কেন বলেছেন উনি বলতে পারবেন। আমরা তো বলিনি, আমরা বলেছি? বা এই যে তুমি আমাকে প্রশ্ন করছো, এই প্রশ্নের প্রত্যুত্তরে আজকে যে রাজনীতির চর্চা, তাতে তো দুটো খারাপ কথা বললে একটু বেশি চর্চায় থাকা যায়। আমি কি তোমাকে বলছি? আমি তো তোমাকে বলছি না। দেখো, রাজনীতিতে একটা বেসিক সৌজন্য থাকে, সেই সৌজন্যটা রক্ষা করা সবার পক্ষে উচিত। বাম, সিপিআইএম is the only political party not only in West Bengal but in respect of the country যারা জোট রাজনীতির মর্ম বোঝে। বাকি কেউ জোট রাজনীতির মর্ম বোঝে না। পশ্চিমবাংলার বুকে আমরা যখন সরকার চালিয়েছি, আমরা ১৩টা দল মিলে মন্ত্রিসভা তৈরি করে সরকার চালিয়েছি, এবং একবার দুবারের জন্য নয়, ৭ বার মন্ত্রিসভা তৈরি করে আমরা ৩৪টা বছর মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি, দায়িত্ব পালন করেছি। ২০১১ সালেও একটা জোট সরকার পশ্চিমবাংলায় এসেছিল, কমাস টিকেছে, কমাস টিকেছে। এই যে ইন্ডিয়া ব্লক, দায়িত্ব কার? কে ইনিশিয়েটিভ নিয়েছিলেন সেই সময়তে? প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি। পরিধি বড় করতে আমরা জানি। ব্লক, দায়িত্ব কার? কে ইনিশিয়েটিভ নিয়েছিলেন সেই সময়তে? প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি। পরিধি বড় করতে আমরা জানি। বাজ পাখির কলজে আমাদের আছে, কিন্তু শালিক পাখির কলজে নিয়ে যারা ফটর ফটর করতে চায় তারা করবে, আমাদের কি বলার আছে? দাদা, শেষ প্রশ্ন, ২০২৬-এর নির্বাচনের সাপেক্ষে তোমাদের প্রধান শত্রু কি, কে? বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে কাদের বিরুদ্ধে তোমাদের মূল লড়াই? ৩ নম্বর প্রশ্ন হলো তোমাদের গোলটা কি? ২০২৬-এ এক্স্যাক্টলি কি চাইছো? সরকার করতে চাইছো কি নাকি শূন্যর গেরো কাটাতে চাইছো? প্রথম কথা হচ্ছে, আমাদের গোল হচ্ছে আমরা গোল করব। হুম। এটা হচ্ছে আমাদের প্রথম গোল। আর শূন্য থেকে এক হতে চাইছো? না, গোল করব বলেছি। এখন ধরো ২৯৪টা গোল তো কেউ করতে পারবে না। ২৯৪টা গোল করা সম্ভব? তুমি স্পোর্টস জার্নালিস্ট ছিলে। হ্যাঁ। হ্যাঁ, ২৯৪টা গোল করা সম্ভব? কেউ করতে পারবে? তৃণমূল ছাপ্পা দেওয়া ছাড়া কেউ করতে পারবে না। ২৯৪টা গোল করা তো সম্ভব না। আমি তোমাকে বলছি, বুঝবে, পশ্চিমবাংলায় গভর্নমেন্ট চালাচ্ছে তৃণমূল। সেই গভর্নমেন্টের অপোজিশন হিসেবে পশ্চিমবাংলায় রয়েছে বিজেপি। ২০২১ সালে আসলে এই রাজ্যে সবচাইতে বেশি লাভবান হয়েছে আরএসএস। কারণ আরএসএস এর দুটো শাখা, একটা শাসক দল, একটা বিরোধী দল। কারণ এই আরএসএসই কংগ্রেস থেকে ভেঙে বিজেপির জন্য তৈরি করেছিল তৃণমূলকে। এ আর নতুন কোনো কথা নয়। আরএসএস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মা দুর্গা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরএসএস কে দেশপ্রেমিক বলেছেন। নাথিং নিউ, নতুন কিচ্ছু নেই এতে। ফলে পশ্চিমবাংলায় তুমি যদি আমাকে বলো যে সায়নদা তোমাদেরকে যে কোনো একটা চুজ করতে হবে, তুমি এরকম একটা চুজ করবার জায়গাতে থাকবে না। কারণ উই হ্যাভ টু অ্যাটাক দেম বোথ। কারণ এই দুই শক্তি পশ্চিমবাংলার হারমোনিকে নষ্ট করেছে, পশ্চিমবাংলার যে স্থিতাবস্থা, ধর্মীয় স্থিতাবস্থাকে নষ্ট করেছে। পশ্চিমবাংলা তো এটা ছিল না, পশ্চিমবাংলার এই অবস্থা তো ছিল না, এই 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 দুর্ভাগ্য তো বাংলার মানুষের হয়নি। এই বেকারত্বের সমস্যা বা এই শিল্পের রুগ্ন অবস্থা, এই চুরি দুর্নীতি, স্থানীয় ইস্যুতে পৌরসভার ভয়ঙ্কর নোংরামো, দুর্নীতি, ড্রেনেজ থেকে শুরু করে রাস্তাঘাট ইত্যাদি সব মিলিয়ে এর ওপরে গোদের ওপর বিস্ফোরা হয়েছে কমিউনাল পলিটিক্স। এই সব মিলিয়ে বলতে হবে তৃণমূল বিজেপিকে উই হ্যাভ টু ডিফিট দেম এন্ড উইল হিট দেম হার্ড। মানে হিট মানে ডেমোক্রেসির হিট, আমি তোমাকে ব্যাটে বলে হিট বলছি না। শূন্যর গেরো এবারে কাটাতে তুমি তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে দাদা তোমরা কি শূন্যর গেরো কাটানোর জন্য বলছো? এমন মুশকিল হয়েছে তো ২ বার ৩ বার তো শূন্য হয়েছি, মানে এটাকে তো অস্বীকার করার জায়গা নেই। আবার বাই সেইং দ্যাট শিবম, এটাও অস্বীকার করার জায়গা নেই যে পশ্চিমবাংলায় ৭ বার মন্ত্রিসভা আমরাই তৈরি করেছি। যে বিজেপি সকাল থেকে বিকেল অব্দি এত হড়বড় চচ্চর করছে মন্ত্রিসভা তৈরি করবার জন্য, তৃণমূলের কোরাপ্ট নেতাকে নিজের দলে নিয়ে এসে নেতা বানিয়ে দিচ্ছে, যে মন্ত্রিসভা একবার তৈরি করবার জন্য অমন মন্ত্রিসভা ৭ বার তৈরি করেছি আমাদের দল। ৭ বার, একবার দুবার না। পশ্চিমবাংলার মানুষ জানে বাম মানে কি।
হুম, আমাদের একটা এক্সপিরিয়েন্স তাদের মনের মধ্যে রয়েছে। হুম, ফলে আমরা তো লড়াই করব সরকার তৈরির জন্য। আমরা লড়াই করব পশ্চিমবাংলায় বাউন্স ব্যাক করবার জন্য। আমরা প বা বা বাংলায় লড়াই করব পশ্চিমবাংলার যে ধর্মীয় সম্প্রীতি তাকে রক্ষা করবার জন্য। বাংলার ছেলে-মেয়েদেরকে যাতে না বাইরের রাজ্যে যেতে হয় তার জন্য। আমরা লড়াই করব ১০০ দিনের কাজকে পুনরায় শুরু করবার জন্য। আমরা লড়াই করব পশ্চিমবাংলার মানুষকে বাইরের রাজ্যে গেলে বাঙালি বলে যাতে না তাকে হেনস্থা হতে হয় তার জন্য। আমরা লড়াই করব মুর্শিদাবাদের বুকে এমন কোন হরগোবিন্দ দাসের ঘটনা পশ্চিমবাংলার বুকে আর যেন ঘটতে না পারে তার জন্য। আমরা পশ্চিমবাংলার বুকে লড়াই করব পশ্চিমবাংলার বুকে যা দৌরাত্ম্য করছে এই হিন্দু মুসলিমের ডিভাইডেড পলিটিক্স কমিউনাল পলিটিক্স এর নাম করে তাকে বন্ধ করবার জন্য। এই এজেন্ডাতে লড়াই শিবম। এবং এই এজেন্ডা মানুষের এজেন্ডা। আমরা একটা পলিটিক্যাল পার্টি। আমরা সেই পলিটিক্যাল পার্টি সেই এজেন্ডাকে আমরা পিক আপ করেছি। আমাদের বিশ্বাস যে আমরা মানে বিজয়ের দিকে এগোবো। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ 2026-এর নির্বাচনে বাউন্স ব্যাক করতে চাইছে বামেরা, তবে তৃণমূল বিজেপির বাউন্সার কিভাবে সামলায় দেখার জন্য অপেক্ষা করতেই হবে আর মাস দুয়েক। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ সায়নদা। ধন্যবাদ, আপনারা কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।